আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিক কয়লা খাদান নিলামের দ্বাদশ পর্বের সূচনা করবে। সংসদে ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 পাশ হয়েছে। দেশের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি বিল 2025 লোকসভায় ধ্বনি ভোটে অনুমোদিত হয়েছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 আজ সন্ধ্যায় শেষ হতে চলেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে গতকাল রাতে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়ে এবারের প্রথম জয় পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিক কয়লা খাদান নিলামের দ্বাদশ পর্বের সূচনা করবে। নিলামের জন্য চিহ্নিত খনিগুলির মধ্যে 13টিতে ইতিমধ্যে কয়লা পাওয়া গেছে, 12টিতে আংশিক খননের কাজ হয়েছে। দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের এই নিলামে আকৃষ্ট করতেই এই কিস্তি চালু করা হচ্ছে। নিলামের মাধ্যমে খাদানগুলি বন্টনের পর দেশের শক্তি ক্ষেত্রে স্বয়ংভরতা অর্জন এবং শিল্পক্ষেত্রে বৃদ্ধির অভীষ্ট লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সংসদে ব্যাংকিং আইন সংশোধনী বিল পাশ হয়েছে। লোকসভায় গতকালই বিলটি অনুমোদিত হয়। রাজ্যসভাতেও অনুমোদন পেয়েছে বিলটি। এই বিলে বেশ কিছু সংশোধনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত এই আইনগুলিতে প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টের জন্য নমিনির সংখ্যা 1 থেকে বাড়িয়ে 4 জন করার কথা বলা হয়েছে। এছাড়াও ডিরেক্টর নিয়োগ, অডিটরদের বেতন স্থির করা সহ অন্যান্য বিষয় রয়েছে। আলোচনায় অংশ নেন কংগ্রেসের শক্তি সিং গোহিল, বিজেপির অরুণ সিং, ডিএমকের KRN রাজেশ কুমার, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, তৃণমূল কংগ্রেসের সাকেত গোখেল প্রমুখ। আলোচনায় জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, এই সংশোধনীতে বাজেটে প্রস্তাবিত ব্যাংকিং ক্ষেত্রের লক্ষ্যগুলি পূরণ করা সম্ভব হবে। Be focusing on a lot of structural reforms, but our efforts are not restricted only to that. We have deepened financial inclusion, took banking to the last citizen, and ensured that citizen-centric banking is importantly served as an interface. 55 crore Jan Dhan accounts have been opened, of which over 55% of them are women, and 66% have been in rural or semi-urban centered bank branches. দেশের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি বিল 2025 লোকসভায় ধ্বনি ভোটে অনুমোদিত হয়েছে। এর আগে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ লোকসভায় বিলটি পেশ করে বলেন, সমবায়ের মাধ্যমে সমৃদ্ধির যে স্বপ্নের কথা মোদী সরকার বলে থাকেন, এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে তা পূরণ করা যাবে। এর ফলে সমবায় ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তার প্রসার ঘটবে। सहकारिता एक ऐसा क्षेत्र है जो देश में एक प्रकार से हर परिवार को छूता है। हर गांव में कोई न कोई ऐसी इकाई है जो सहकारिता के माध्यम से कृषि विकास, ग्रामीण विकास और स्वरोजगारी के काम के अंदर जुटी हुई है, देश के विकास के अंदर योगदान करती है। और ये जो विधेयक है, इससे ग्रामीण अर्थव्यवस्था सशक्त होगी, स्वरोजगार और छोटी उद्यमिता इसका विकास होगा, सामाजिक समावेशन भी बढ़ेगा और नवाचार और अनुसंधान में भी कई नए मानांक गढ़ने के लिए मौके उपलब्ध होंगे। উল্লেখ্য, এই বিলে গুজরাটের আনন্দে দেশের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে মতপার্থক্য কোনোভাবেই বিবাদে পরিণত হওয়া বা প্রতিযোগিতা সংঘাতের রূপ নেওয়া উচিত নয়। নতুন দিল্লিতে এশিয়া সোসাইটির সভাপতি তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডক্টর কিউং হোয়া কাংয়ের সঙ্গে এক আলোচনায় ভারত চীন সম্পর্ক প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, গত অক্টোবর থেকে দুই দেশের সম্পর্কে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং উভয় দেশই তাদের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কাজ করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি জানান, The United States, which has been for the last 80 years the most powerful country and the country which in many ways underwrote global rules and practices, if the United States starts to change its terms of dealing with the world. So there is something very deep, very profound, very consequential which is happening right now. And there is another trend which precedes that, which is the rise of China. The changed American view of globalization has a lot to do with the rise of China. প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনীর জন্য 155 মিলিমিটার 52 ক্যালিবার অত্যাধুনিক কামান এবং হাই মোবিলিটি গান টোয়িং ভেহিকেল কেনার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে। ভারত ফোর্জ লিমিটেড এবং টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অত্যাধুনিক সরঞ্জামগুলি কিনতে ব্যয় হবে 6,900 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 মার্চ তার
প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। এই অনুষ্ঠান আকাশবাণী সবকটির প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে। আকাশবাণী সংবাদ, দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও মন কি বাতের লাইভ স্ট্রিমিং হবে। মূল অনুষ্ঠানটি ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা সম্প্রচারিত হবে। এবারের স্পটলাইটের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর মরিশাস সফর ও ভারতের বিদেশ নীতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। দ্বিতীয় পর্বটি শোনা যাবে আগামী রবিবার। খবর শুনছেন আকাশবাণী থেকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এইচডিএফসি ব্যাংকের নির্দিষ্ট কেওয়াইসি নো ইউর কাস্টমার নিয়ম না মানার জন্য 75 লক্ষ টাকা জরিমানা করেছে। একই সাথে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত কিছু নিয়ম না মানার জন্য রিজার্ভ ব্যাংক KLM অ্যাক্সিভা ফিনভেস্ট লিমিটেডের ওপর 10 লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপের কথাও ঘোষণা করেছে। পাশাপাশি পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকের নির্দিষ্ট নির্দেশাবলী লঙ্ঘনের জন্য 68 লক্ষ 20 টাকা জরিমানা করা হয়েছে। সরকারকে বিজ্ঞপ্তি অনুসারে এইচডিএফসি ব্যাংক মূল্যায়ন এবং ঝুঁকির ভিত্তিতে নির্দিষ্ট গ্রাহকদের কম, মাঝারি বা উচ্চ ঝুঁকিপূর্ণ বিভাগে শ্রেণীবদ্ধ করতে ব্যর্থ হয়েছে এবং প্রতিটি গ্রাহকের জন্য একটি অনন্য গ্রাহক শনাক্তকরণ কোডের পরিবর্তে নির্দিষ্ট গ্রাহকদের একাধিক গ্রাহক শনাক্তকরণ কোডও বরাদ্দ করেছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি 5 কোটি টাকার নন ফান্ড ভিত্তিক এক্সপোজার সহ নির্দিষ্ট ঋণ গ্রহীতাদের রিপোর্ট করতে ব্যর্থ হয়েছিল এবং কিছু বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট হোল্ডারদের সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছিল। আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পদক্ষেপটি শীর্ষ ব্যাংকের নির্দিষ্ট আইনের পরিপন্থী। বিহারের এনডিএ জোটের নেতারা গতকাল নতুন দিল্লিতে বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালের বাসভবনে নৈশভোজে মিলিত হন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা ছাড়াও রাজ্যের বরিষ্ঠ বিজেপি নেতৃত্ব এবং জেডিইউ, এলজেপি, রামবিলাস, হিন্দুস্তান আবাস মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চার নেতারা সেখানে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট গতকাল এলাহাবাদ হাইকোর্টের ধর্ষণের সংজ্ঞা বিষয়ে বিতর্কিত রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত তাদের রায়ে এলাহাবাদ হাইকোর্টের ওই নির্দেশে সংবেদনশীলতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছে। উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চ এ মাসের 17 তারিখে তাদের রায়ে ইচ্ছাকৃতভাবে কোনো মহিলার স্তন স্পর্শ করা বা তার পাজামার দড়ি খোলাকে ধর্ষণের চেষ্টা নয় বলে মন্তব্য করে। ধর্ষণে অভিযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে শ্লীলতাহানির প্রস্তুতির পরবর্তী কাজের প্রমাণ দেওয়ার জন্য ওই রায়ে সরকার পক্ষকে নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে ওই রায়ের বিরুদ্ধে এক নারী গোষ্ঠীর আবেদনের প্রেক্ষিতে শুনানির পর এলাহাবাদ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। সুদানে বিদ্রোহীদের দখলে থাকা খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখলমুক্ত করা সম্ভব হয়েছে বলে সে দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। 2 বছর ধরে সুদানের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী র্যাপিড সাপোর্ট বাহিনীর যুদ্ধ চলার পর সেনাবাহিনীর এই প্রথম রাজধানী অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণের কাছাকাছি চলে এসেছে। গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, জেনারেল আবদেল ফতাহ বুরহান খার্তুম বিমানবন্দরে অবতরণ করেন এবং সেনাবাহিনীর সঙ্গে কথা বলেন। এবার খেলো ইন্ডিয়ার খবর। खेलेगा खेलेगा मेरा इंडिया, जीतेगा जीतेगा मेरा इंडिया, खेलेगा खेलेगा मेरा খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 আজ সন্ধ্যায় একটি জাঁকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হতে চলেছে। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খাটসে। খেলো ইন্ডিয়া মিশনের অধীনে একটি মূল উদ্যোগ হিসেবে প্যারা গেমস প্রতিভাবান ক্রীড়াবিদদের উন্নত স্তরে তাদের দক্ষতা প্রদর্শনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সরবরাহ করেছে। 8 দিনের এই চ্যাম্পিয়নশিপে প্যারা আর্চারি, প্যারা অ্যাথলেটিক্স, প্যারা ব্যাডমিন্টন, প্যারা পাওয়ার লিফটিং, প্যারা শুটিং এবং প্যারা টেবিল টেনিস সহ 6টি খেলায় 1300-এরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সদ্য সমাপ্ত খেলো ইন্ডিয়া প্যারা গেমসে রূপো জিতেছেন বিশ্বের একমাত্র প্যারা আর্চার পায়েল নাগ। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে গতকাল রাতে আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়ে এবারে প্রথম জয় পেয়েছে। টসে জিতে নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 151 রান করে। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর 2 উইকেট হারিয়ে 17 ওভার 3 বলে লক্ষ্যে পৌঁছে যায়। কুইন্টন ডিকক 61 বলে 97 রান করে অপরাজিত থাকেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন। এদিকে আইপিএলে আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে লখনৌ সুপার কিংসের বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
কয়লা মন্ত্রক আজ নতুন দিল্লিতে বাণিজ্যিক কয়লা খাদান নিলামের দ্বাদশ পর্বের সূচনা করবে। সংসদের ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 পাশ হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। পরবর্তী সংবাদ 7:25